প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকার সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যে কোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইরান। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তিনি বলেছেন, ইসরায়েলের হামলা মোকাবিলার জন্য ইরানকে সব সময় প্রস্তুত থাকতে হবে, কারণ ইসরায়েল ও ইরানের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। বর্তমানে যা চলছে তা সাময়িক যুদ্ধবিরতি। আজ সোমবার এসব কথা বলেন রেজা আরেফ। গত জুন মাসের টানা ১২ দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালায় ইসরায়েল ও ইরান। ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু স্থাপনা, সামরিক স্থাপনা ও বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাসহ হাজারের বেশি মানুষ। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ সংঘাত বন্ধ করে। প্রতিবেশী দেশ ইসরায়েলের সঙ্গে সংঘাত আবার শুরুর আশঙ্কার কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভিও। গতকাল রোববার ইরানের সংবাদমাধ্যমগুলোকে তিনি বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পরিকল্পনা প্রস্তুত করছে তার দেশ। গত জুনে সংঘাত বন্ধের পর থেকেই কিন্তু ইরানকে একের পর এক হুমকি দিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হুমকি দিয়ে বলা হয়েছে, তেহরান যদি তাদের পরমাণু সমৃদ্ধ কার্যক্রম আবার চালু করে তাহলে তাদের পরমাণু স্থাপনাগুলায় আবার হামলা চালাবে তারা। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার তথ্য অনুযায়ী পরমাণু অস্ত্র না থাকা দেশগুলোর মধ্যে একমাত্র ইরানই ৬০% ইউরেনিয়াম সমৃদ্ধ করে থাকে। ২০১৫ সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী দেশটি ৩.৬৭% ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। পরমাণু অস্ত্র তৈরি করতে ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। এবার জানিয়ে দেব, ভারতের কড়া সমালোচনা করলেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা। রাশিয়ার তেল কেনার জন্য ভারতের কড়া সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য ও উৎপাদন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা পিটার নাভারো। তিনি বলেছেন, ভারতকে রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি বন্ধ করতে হবে, কেননা এই আমদানি মস্কোর ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে। ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত একটি মতামত প্রবন্ধে নাভারো দাবি করেন, নয়াদিল্লি এখন রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। তিনি বলেন, যদি ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসাবে থাকতে হয় তবে তাকে সেই অনুযায়ী আচরণ করতে হবে। ওই প্রবন্ধে নাভারো বলেন, ভারত রাশিয়ান তেলের জন্য একটি বৈশ্বিক ক্লিয়ারিং হাউস হিসাবে কাজ করছে, যেখানে নিষিদ্ধ অপরিশোধিত তেলকে উচ্চমূল্যের রফতানিতে রূপান্তরিত করে মস্কোকে প্রয়োজনীয় ডলার সরবরাহ করছে ভারত। তিনি আরও সতর্ক করে বলেন, নয়াদিল্লি এখন রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তাই ভারতের কাছে উন্নত মার্কিন সামরিক প্রযুক্তি হস্তান্তর করা ঝুঁকিপূর্ণ। কঠোর ভাষায় লেখা ওই কলামে নাভারো ইউক্রেন আক্রমণের পর থেকে ভারতের রাশিয়ান তেল কেনা নাটকীয় বৃদ্ধিকে ভারতের সুযোগ সন্ধানী আচরণ উল্লেখ করে বলেন, এর ফলে ক্রেমলিনকে বিচ্ছিন্ন করার ও ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে নিয়ন্ত্রণের বৈশ্বিক প্রচেষ্টা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, মার্কিন ভোক্তারা ভারতীয় পণ্য কিনে সেই ডলার ব্যবহার করে ছাড়দিত মূল্যে রাশিয়ান অপরিশোধিত তেল কিনে ভারত এ ধরনের সমালোচনা প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটিকে অন্যায়ভাবে আগাদা করে দোষারোপ করা হচ্ছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখনও রাশিয়া থেকে অন্যান্য পণ্য আমদানি চালিয়ে যাচ্ছে। চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেন, বিশেষভাবে ভারতের অব্যাহত রাশিয়ান তেল আমদানিতে উল্লেখ করে। এর ফলে বিদ্যমান শুল্ক দ্বিগুণ হয়ে মোট ৫০% দাঁড়িয়েছে। এদিকে নতুন যুদ্ধবিরোধী প্রস্তাবে সম্মতি হামাসের। ফিলিস্তিনি সংগঠন হামাস মধ্যস্থতাকারীদের দেওয়া গাজার যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে সোমবার এএফপিকে জানিয়েছেন হামাসের একটি সূত্র। সূত্রটি জানায়, হামাস ও এর সহযোগী গোষ্ঠীগুলো কোনো সংশোধন ছাড়াই নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে। প্রস্তাবের জবাব ইতিমধ্যেই মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ আরেক ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, মধ্যস্থতাকারীরা শিগগিরই চুক্তি চূড়ান্ত হওয়ার ঘোষণা দেবেন ও নতুন করে আলোচনার তারিখ নির্ধারণ করবেন। চুক্তি বাস্তবায়নে মধ্যস্থতাকারীরা হামাসকে প্রয়োজনীয় নিশ্চয়তা দিয়েছেন ও স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এ খবরের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি। কাতার ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিশরও ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতায় জড়িত রয়েছে। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার এর আগে একাধিক প্রচেষ্টা হলেও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা যায়নি।
23 মাসে গাজায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। এএফপির প্রতিবেদন অনুসারে সূত্রগুলো আরও জানিয়েছে, প্রস্তাবে প্রাথমিকভাবে 60 দিনের যুদ্ধবিরতি রাখা হয়েছে, যাতে 2 ধাপে জিম্মিদের মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে 10 জন জীবিত ইসরায়েলি জিম্মি ও কয়েকজনের মরদেহ ফেরত দেওয়া হবে। দ্বিতীয় ধাপে অবশিষ্ট জিম্মিদের মুক্তি ও স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক নিশ্চয়তা সহ আলোচনার উদ্যোগ নেওয়া হবে। ইসরায়েলি সেনাবাহিনীর হিসাবে গত 2023 সালের 7 অক্টোবরের হামলার পর অপহৃত 251 জনের মধ্যে এখনও 49 জন গাজায় আটক রয়েছেন। এদের মধ্যে 27 জন ইতিমধ্যেই নিহত হয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে। সেদিনের হামলায় 1219 জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। পাল্টা অভিযানে ইসরায়েলি বাহিনী গাজায় এখন পর্যন্ত 62,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে জাতিসংঘ জানিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। অন্যদিকে চীনে বাড়ছে নারীদের আবাসিক ক্লাব, পুরুষ প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের এক গ্রামীণ কটেজে বসে কয়েকজন নারী কফির মগ হাতে ইনডোর গেম খেলছেন। নাম দেওয়া হয়েছে কেকের কাল্পনিক দুনিয়া। এটি এমন এক আবাসিক কটেজ যেখানে পুরুষদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নারীরা এখানে আসেন কয়েকদিনের জন্য, কাটান সময় নিজেদের মতো করে। সাম্প্রতিক সময় চীনে এমন নারীবান্ধব আবাসিক ক্লাবের চাহিদা দ্রুত বাড়ছে। এই ধরনের কটেজে আসে নারীরা অন্য নারীদের সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে নির্ভয়ে কথা বলতে পারেন। অনেক নারী এমন নিরাপদ স্থানের খোঁজ করেন, হয় একাকিত্ব দূর করতে, নয় হ্যানানি থেকে মুক্তি পেতে। 43 বছর বয়সী ঝাং ওয়েংজিং, যিনি ওই কটেজে অবস্থান করছেন, এএফপিকে বলেন, শুধু নারীরা আছেন এমন পরিবেশ আমাকে নিরাপদ মনে করায়। আমরা নিজেদের মধ্যে সহজেই অনেক বিষয় শেয়ার করতে পারি। তার সঙ্গে সুর মেলান 28 বছরের ফাংইয়ান। তিনি জানান, পুরুষদের অনুপস্থিতিতে আমি অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করি। চীনে বর্তমানে নারীদের জন্য নির্দিষ্ট জিম, হস্টেল, কোওয়ার্কিং স্পেসের চাহিদাও ক্রমশ বাড়ছে। নারীরা তাদের আর্থিক সক্ষমতা ব্যবহার করে মানসিক প্রশান্তি ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করার পথ খুঁজছেন। কেকের কাল্পনিক দুনিয়ায় প্রথম দিন থাকার জন্য ভাড়া 30 ইউয়ান, তবে চতুর্থ দিন থেকে ভাড়া বেড়ে দাঁড়ায় 80 ইউয়ানে। এই কটেজের প্রতিষ্ঠাতা 30 বছর বয়সী চেন ইয়ানি, যিনি কেকে নামেও পরিচিত। তিনি জানান, কর্মস্থলে পুরুষ সহকর্মীদের সঙ্গে খারাপ অভিজ্ঞতা থেকেই এ ধরনের নারীবান্ধব আশ্রয়ের ধারণা আসে তার মাথায়। চেন ইয়ানি বলেন, আমি বিভিন্ন মাত্রার হয়রানির মুখোমুখি হয়েছি। এমনকি এমন পর্যায়েও গিয়েছিল যে কাজ চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তখন ভাবতে শুরু করি, একটি নিরাপদ এবং স্বস্তিদায়ক জায়গা কেমন হতে পারে, যেখানে কোনো আতঙ্ক থাকবে না। এরপর সাংহাই থেকে প্রায় 200 কিলোমিটার দূরে হাংজোয়ের শরৎতলির একটি পুরানো বাড়ি কিনে সংস্কার করেন তিনি। পরে ইনস্টাগ্রামে ঘোষণা দেন, এই স্থানটি কেবল নারীদের জন্য, যেখানে তারা স্বাধীনভাবে নির্ভয়ে থাকতে পারবেন। এএফপি এর প্রতিবেদকের সফরের সময় সেখানে 11 জন নারী অবস্থান করছিলেন। কেউ এসেছেন ছুটির বিশেষ পরিবেশের খোঁজে, কেউ এসেছেন বিয়ে এবং সন্তান নিয়ে আত্মীয়স্বজনের অনাকাঙ্ক্ষিত প্রশ্ন ও সামাজিক চাপ থেকে মুক্তি পেতে। চেন ইয়ানি জানান, চীনা পরিবারে নারীদের প্রায়শই দাদা দাদি, সন্তান এবং গৃহস্থালির কাজ সামলাতে হয়। তার পাশাপাশি কর্মক্ষেত্রের দায়িত্ব থাকে। ফলে এমন এক জায়গার প্রয়োজন যেখানে কোনো দায়িত্ব ছাড়াই তারা কেবল নিজেদের মতো থাকতে পারবেন। 29 বছরের ইয়াং জিয়ান বলেন, অর্থনৈতিক স্বাধীনতা ও শিক্ষার সুযোগ বাড়ার ফলে নারীরা এখন নিজেদের দিকে বেশি মনোযোগ দিতে পারছেন। তাদের চাহিদা পাল্টাচ্ছে, আর সে কারণেই এমন নারীবান্ধব আবাসিক স্থানের চাহিদা বাড়ছে। চীনের বিভিন্ন অঞ্চলে কেকের কাল্পনিক দুনিয়ার মতো ক্লাবের সংখ্যা বাড়ছে। ঝেকিয়াং প্রদেশের শিউক্সিতে ইয়াং ইউন চালু করেছেন হার স্পেস। ঐতিহ্যবাহী আসবাবপত্র ও দেয়ালে ক্যালিগ্রাফি সমৃদ্ধ এই স্থান দেখতে অনেকটা বুটিক হোটেলের মতো। ইয়াং ইউন বলেন, আমার লক্ষ্য ছিল এমন এক জায়গা তৈরি করা যেখানে শুধুমাত্র নারীরাই থাকতে পারবেন। চাকরি হারানো, স্বামীর সঙ্গে বিরোধ, বাবা মায়ের মৃত্যু কিংবা শহরের জীবনযাপনের ক্লান্তি, যে কোনো পরিস্থিতিতে একজন নারী এখানে এসে উষ্ণতা ও প্রশান্তি খুঁজে পাবেন। তিনি জানান, এ পর্যন্ত 120 জন নারী 3980 ইউয়ান ফি গিয়ে সদস্যপদ নিয়েছেন। ইয়াং বলেন, তারা আসেন কিনা সেটি মূল বিষয় নয়, গুরুত্বপূর্ণ হল এই স্থানটির অস্তিত্ব তাদের মানসিক শক্তি যোগায়। বেইজিংয়ের অল উইমেন কালচারাল স্পেস হাফ দ্য স্কাই এর প্রতিষ্ঠাতা লিলিপ জিয়াং মনে করেন, এই ধরনের সম্প্রদায় ভিত্তিক প্রতিষ্ঠানগুলো সমাজে একটি বড় শূন্যতা পূরণ করছে। তিনি বলেন, পুরুষদের মেলামেশার অনেক সামাজিক সুযোগ রয়েছে, কিন্তু নারীদের তা খুব সীমিত। দীর্ঘমেয়াদে এই বিকল্প স্থানগুলো তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সবশেষ জানিয়ে দেব, নিহত 150 সেনার তালিকা প্রকাশ করেই মুছে ফেলল পাকিস্তানি টিভি। কাশ্মীরের পেহেলগাম হামলার পর শুরু হওয়া ভারত পাকিস্তান সংঘর্ষে পাকিস্তানের অন্তত 150 সেনা নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির জনপ্রিয় গণমাধ্যম সামা টিভি।
তবে রহস্যজনকভাবে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি সরিয়ে ফেলা হয়। এরই মধ্যে ওই সংবাদ নিয়ে ভারতের গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়। ভারত দাবি করে হামলার পেছনে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করি তাইয়েবা জড়িত। প্রতিশোধ নিতে ভারত ৭ মে শুরু করে সামরিক অভিযান অপারেশন সিঁদুর। এ অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকা ৯টি স্থানে হামলা চালায় ভারতীয় সেনারা। এর পাল্টা জবাবে পাকিস্তান শুরু করে অপারেশন বুনিয়ান উন মারসুস। ড্রোন ও যুদ্ধবিমান দিয়ে ভারতীয় একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালায় তারা। ইসলামাবাদের দাবি এতে ভারতের ৫ থেকে ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়, তবে দিল্লি এসব দাবি নাকচ করেছে। ২ মাসের বেশি সময় পর সামা টিভি এক প্রতিবেদনে পাকিস্তানি সেনাদের নিহত হওয়ার প্রমাণ হাজির করে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্টের পক্ষ থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের বিভিন্ন সাহসিকতার পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে ইমতিয়াজি সনদ ও তমগাই বাসালাত পাওয়া ১.৫ শতাধিক সৈন্যের নামের পাশে লেখা ছিল শহীদ শব্দটি। এতে স্পষ্ট হয় সংঘর্ষে পাকিস্তান বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। প্রতিবেদনটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে অল্প সময়ের মধ্যেই ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি সরিয়ে ফেলা হয়। বিশ্লেষকদের মতে এ ধরনের গোপন তথ্য প্রকাশে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী ক্ষুব্ধ হয় এবং চাপ প্রয়োগের মুখেই সামা টিভিকে প্রতিবেদন সরাতে বাধ্য করা হয়। এদিকে রোববার লাহোরে এক সেমিনারে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি দাবি করেন, সাম্প্রতিক সংঘর্ষে ভারতের অন্তত ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। তার দাবি এ ঘটনার ভিডিও প্রমাণও তাদের হাতে রয়েছে। তবে আন্তর্জাতিক মহল ও ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, পাকিস্তানের ক্ষতি লুকাতে এবং নিজেদের সাফল্য তুলে ধরতে ইসলামাবাদ একতরফা তথ্য প্রচার করছে।